গাছ আটকে হেলাফেলা করে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সৌমেন্দু অধিকারী এমপি। সৌমেন্দু বাবু, যেটা খবর পেলাম যে পরিবর্তনের পরে আপনাদের জেলাতে একেবারে বাড়ির সামনে কাঁথি যে পৌরসভা সেখানে মানে বড় পরিবর্তন হয়েছে। মানে টিএমসির যে বোর্ড ছিল সেখানে টিএমসির কাউন্সিলররা সব নাকি পদত্যাগ করেছেন, সেই জন্য প্রশাসক ওখানে বসানো হয়েছে। আমার যেটা প্রশ্ন, যারা টিএমসির কাউন্সিলর তারা নাকি পদত্যাগ করেছেন বলে যেটা বলা হচ্ছে, মানে এটা কি তারা নিজেদের মতো করে পদত্যাগ করে ফেললেন নাকি আপনারা কোথাও একটা চাপ তৈরি করলেন? হ্যাঁ, না চাপের কোনো প্রশ্নই নেই। 4 তারিখের আগে থেকেই, অনেক আগে থেকেই, মানে ইলেকশনের অনেক আগে থেকেই আহ পৌরসভার চেয়ারম্যান তিনি আসছিলেন না। পৌরপ্রধান সুপ্রকাশ গিরি তিনি পৌরসভায় আসছিলেন না। পৌর পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছিল এবং কাউন্সিলররাও অধিকাংশ আসছিলেন না। এবং 4 তারিখের পর কেবলমাত্র আমাদের বিজেপি প্রতীকে নির্বাচিত 3 কাউন্সিলর এবং তৃণমূলের নির্বাচিত মানে প্রতীকে নির্বাচিত এক কাউন্সিলর, যিনি পরে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, প্রাক্তন পৌর প্রধান, তিনি ছাড়া আর কেউ অফিসে যেতেন না। এবং স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা আতঙ্ক ছিল। 2022 সালের 27শে ফেব্রুয়ারি পৌর ভোটের দিন আপনি এখনো যদি মিডিয়া আর্কাইভে সন্ধান করেন, দেখতে পাবেন কিভাবে কাঁথি পৌরসভার ভোটটা প্রকাশ্য দিবালোকে সম্পূর্ণভাবে পুলিশ এবং একটি বিশেষ সম্প্রদায়ের মানুষজনকে দিয়ে লুট করানোর ব্যবস্থা হয়েছে। এবং এরা কেউই মানুষের ভোটে নির্বাচিত কাউন্সিলর নন। তো স্বাভাবিকভাবে তারা 4 তারিখের পর জনরোষ হবে এই আশঙ্কা করেছিলেন, যদিও কোনো রকম জনরোষ কোথাও হয়নি। কারোর উপর কোনো আক্রমণ, কারোর উপর কোনো চাপ তৈরি করা ইত্যাদি হয়নি। তারা নিজেরাই স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং নিয়ম অনুযায়ী যেহেতু মেজরিটি অফ দি কাউন্সিলর তারা পদত্যাগ করেছেন, তাহলে আমাদের মিউনিসিপাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট সেখান থেকে তারা এই তথ্য পাওয়ার পরে এসডিও সাহেব এবং ডিএম এর কাছ থেকে তারা নিয়ম অনুযায়ী এখানে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়েছেন। ওকে, তো কাউন্সিলররা যারা সব পদত্যাগ করেছেন এলাকায় আছেন নাকি সব পালিয়েও সবাই গেছেন? বাড়িতে আছেন, বাড়ি থেকে কেউ বেরোন না। আমি যতদূর আচ্ছা। জানি তারা বাড়িতে আছেন, বাড়ি থেকে কেউ বেরোচ্ছেন না। তারা কোনো পৌর পরিষেবাও দিচ্ছিলেন না, তারা সার্টিফিকেটও ইস্যু করছিলেন না। তো মানুষও তাদের কাছে আর যেতেন না, যাচ্ছিলেন না। ফলে তাহলে তারা কাউন্সিলরটা কেন হয়েছিলেন কেন? তারা ভেবেছিলেন যে এই রাজত্ব, পিসি ভাইপোর রাজত্বটা দীর্ঘস্থায়ী, দীর্ঘমেয়াদী হবে, আরো অনেক দিন ধরে চলতে থাকবে। তারা আবার এই রিনিউয়াল করবেন 2027-এ, যখন আবার ভোট হবে তখন তারা আবার তাদের এই লাইসেন্সটা রিনিউয়াল করবেন মানুষের ভোটটা লুট করে। কিন্তু স্বাভাবিক তার মধ্যে এই যে এরকম ঘটে যাবে 2026-এ পরিবর্তন, সেটা তারা আঁচ করতে পারেননি। তাই জন্য তারা আগে থেকে সরে পড়েছেন নিজেদের পিঠ বাঁচানোর জন্য, যদি না তারা না। সকলেই হুম। ভালো। আমারও মনে পড়ছে যে লাস্ট যে ভোট হয়েছিল সেখানে আপনাদের পরিবারকেও কিভাবে টার্গেট করে কত কি করা হয়েছিল, আমার মনে পড়ছে বিষয়টা। কিন্তু ওনারা যে যে সময়টা থাকলেন, এখন হয়তো ওনারা সরে পড়ছেন, কেটে পড়ছেন, জনরোষ আছড়ে পড়বে, এটা এই আশঙ্কা থেকে হতে পারে। কিন্তু তার মধ্যে যেসব অপকর্মগুলো করে গেলেন, জনরোষ হয়তো আপনারা করতে দিচ্ছেন না একদিক দিয়ে, কিন্তু যে অপকর্মগুলো ওনারা করে গেলেন সেটা ছাড়বেন নাকি তার হিসেবটা না নেবেন? না, তার তো তদন্ত হবে, তার তো সম্পূর্ণভাবে আমরা আমাদের মহকুমা শাসক, যিনি প্রশাসক, তার কাছেও আবেদন করব, সরকারের কাছেও আমরা আবেদন করব যে যা যা হয়েছে এই বিগত 4 বছর একটু বেশি সময়ে, সেগুলো সঠিকভাবে তদন্ত করতে হবে। কারণ প্রচুর বেআইনি কাজ এই পৌর বোর্ড করেছে, যেগুলোকে তদন্তের আওতায় আনা দরকার বলে আমি মনে করি। একেবারেই। এবার আমার শেষ প্রশ্ন, যেহেতু আপনার সঙ্গে আমার অনেকদিন পর কথা হচ্ছে, যে মুখ্যমন্ত্রী, দাদা মুখ্যমন্ত্রী হওয়ার পরে দাদা তো খুব ব্যস্ত হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে, উনি কি এদিকটা আর নজর সেই অর্থে দিতে পারছেন নাকি সবের মধ্যেও ঠিক খোঁজ রাখছেন? না না, সব খোঁজ রাখছেন, ওনার নজরে সবটাই আছে। যখনই প্রয়োজন হয় যোগাযোগ করলে উনি সাথে সাথেই প্রত্যুত্তরও করেন, খোঁজ খবর নেন। কোনো কিছু অসুবিধা নেই। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। ভালো থাকুন, নমস্কার। দর্শক শুনলেন এবং দেখছেন কি হয়েছে। মুখ্যমন্ত্রীর পাড়াই বলবো, কাঁথি এলাকা উল্টে গেছে। ওখানের যে বোর্ড সেটা উল্টে গেছে। সুপ্রকাশ গিরি যিনি দায়িত্বে ছিলেন, বোর্ড গঠন করেছিলেন,
তারও পাত্তা নেই, আর কাউন্সিলর যারা ওখানে ছিলেন সব পদত্যাগ করে দিয়েছেন। তো পদত্যাগ করে দিলে পুরসভার কাজ তো করতে হবে। তো সেই জন্যে যে নিয়মটা আছে, যেটা ওই সময়ে ভোট না হলে যেটা করতে হয় প্রশাসক বসানো, তো তাই করতে হয়েছে। কাউন্সিলর নেই, এখন ভোট হতে হবে, বোর্ড গঠন হবে, তারপর তো হবে। তো সব কেটে পড়লে কাজটা কী করে হবে? তো সেই জন্যে মানে প্রশাসক বসানো হয়েছে। তো যাই হোক, মানে প্রশাসক বসানো হলেও যেটা হলো তার সঙ্গে টিএমসির যে বোর্ড সেটা উল্টে গেছে। রাজ্যেই প্রথম একটা বোর্ড উল্টে গিয়ে মানে প্রশাসক বসাতে হলো। আর আমি এটাও দেখছি যে শুধু এটা না, ডায়মন্ড হারবার, তারপরে আরও সব নানান সময় পুরসভা দেখতে পাচ্ছি, দমদম বলুন, ব্যারাকপুর বলুন, সব দলে দলে সব পদত্যাগ করছেন, দলে দলে সব পদত্যাগ করছেন। আমি তো শুনলাম কাউন্সিলরদের পদত্যাগের যে সংখ্যাটা 100 ছাড়িয়ে গেছে, 100 ছাড়িয়ে গেছে, 115 তার বেশি হয়ে গেছে। বেশ কিছু মানে পুরসভার কাউন্সিলর তারা সব ইস্তফা দিচ্ছেন, পদত্যাগ করছেন, বোর্ডও ভেঙে যাচ্ছে। তো মানে এইরকম একটা অবস্থা। কিন্তু সবার প্রথম যে ধাক্কাটা দেখতে পাচ্ছি সেটা হলো শুভেন্দু অধিকারীর যে বাড়ি, নতুন মুখ্যমন্ত্রী কাঁথি, সেখানে তার বাড়ি এলাকাতে ধাক্কা মারার জন্য অনেক চেষ্টা করেছে শাসক নানান দিক দিয়ে। নেতা শুভেন্দুকে যেমন আক্রমণ করার চেষ্টা হয়েছিল, গোটা পরিবারকে তছনছ করে দেওয়ার চেষ্টা হয়েছিল, এবং তার এলাকাতে বাড়ির লোকেরা যাতে কোনোভাবেই মানে পলিটিক্যালি কোনো প্রভাব রাখতে না পারেন তার জন্যে কাউকে মানে এটা বলে সেটা বলে, এটা দিয়ে সেটা দিয়ে অনেক চেষ্টা হয়েছিল। এবং যেটা শুনলেন, ভোটের সময় বিরাটভাবে একটা প্রভাব খাটানোর চেষ্টা হয়েছিল, ভোটও ঠিক করে করতে দেওয়া হয়নি। কিন্তু কি দাঁড়ালো বিষয়টা? অভিষেক ব্যানার্জি তো আশপাশে গিয়ে কত হুঙ্কার হুঁশিয়ারি, ডাক তোর বাপকে ডাক, একটা এরকম ডায়লগও দিয়েছিলেন ওখানকার নেতা বা তাদের সম্পর্কে। কোথায় সেই অভিষেক? এখন কোথায়? ঠিক আছে, রাজ্যে নয় পরিবর্তন হয়েছে, কিন্তু পুরসভার বোর্ডগুলো তো আছে টিএমসির, সেটাও ধরে রাখতে পারছেন না। এই রকম সব রাতারাতি সব পদত্যাগ, এবং এমন অবস্থা যে মানে প্রশাসক বসাতে হচ্ছে। হবে, কাঁথি দিয়ে শুরু হলো, এবার আরও অন্যত্র হবে। এমনকি কলকাতা পুরসভার যা হাল দেখতে পাচ্ছি, দেখুন না, ওখানের কাউন্সিলররা কতদিন কাউন্সিলর থাকেন, সব ছেড়ে দিচ্ছেন, কাউকে ছাড়তে বলা হচ্ছে না। আমি ডিরেক্টলি প্রশ্ন করলাম, তো শুনলেন তো, সৌমেন্দু অধিকারী এমপি, কিন্তু মুখ্যমন্ত্রীর ভাই, ছোট ভাই, আমার খুবই পরিচিত। তো আমি তো ওনাকে বললাম যে কি এরকম হচ্ছে কেন? বলছেন যেটা যে ওই জনরোষ আছড়ে পড়তে পারে সেই আশঙ্কাতে সব কেটে পড়ছেন, একটু ভালো সাজছেন। মানে আমি দর্শক, আমি সেই বক্তব্যটা পরে শোনাবো। দিদিমণি বলেছিলেন না নবান্নে বসে, যে একটা সময় এমন আসবে বিজেপির লোকেরা বুকে লিখে বেড়াবেন আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, এটা বলেছিলেন। আমি বলেছিলাম বিজেপির ওরকম দিন আসবে না, টিএমসির ওই রকম দিন আসবে যে টিএমসির লোকেরা বুকে লিখে বেড়াবেন আমি টিএমসি করি না, আমি টিএমসি করি না, আমাকে ছেড়ে দাও, আমি টিএমসি করি না। তো বিষয়টা কিন্তু ওই জায়গাতেই চলে এসছে। কেউ কিছু বলেননি, কোনো জনরোষ বাড়িতে গিয়ে আছড়ে পড়ার কিছু বিষয় ঘটেনি, তার আগেই তারা কেটে পড়ছেন, টিএমসি সঙ্গ ত্যাগ করছেন, নিজেকে এইভাবেই তুলে ধরার চেষ্টা করছেন, আমি টিএমসি করি না, আমি টিএমসি করি না। ওই বুকে লিখে রাখার মতোই ব্যাপারটা হয়ে গেল আর কি। তাড়াতাড়ি কেটে পড়ছেন। এক হচ্ছে রাজ্যে পালাবদল ঘটে গেছে, দুই হচ্ছে এই কাঁথির এই পরিবার, অধিকারী পরিবারের ওপরে যে নির্যাতন হয়েছিল, স্বাভাবিক সেই পরিবার থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন, সেই পরিবারের প্রভাব তো একটা আছেই। ফলে ওই আতঙ্ক, ঠাকুর ঘরে কে, ওই টাইপের, যদি কিছু হয়ে যায় বাবা কেটে পড়ো টিএমসি থেকে, বরং ওদের সঙ্গে থাকার চেষ্টা করো, নিশ্চয়ই চেষ্টা হবে থাকার। তবে শুভেন্দু অধিকারী বলছেন কেটে হয়তো পড়েছেন, কিন্তু আমরা ছেড়ে দেব না, আমরা প্রত্যেকের হিসেবটা নেব। আর আমি যতটুকু জানি শুভেন্দু অধিকারীকে যা দেখছি, নিশ্চয়ই আপনারা দেখছেন, উনি কিন্তু ছেড়ে দেওয়ার লোক না। অনেক কষ্ট দিয়েছেন এই কাঁথি এলাকাতে। সবই তো সাক্ষী দর্শক আপনারা, আমাদের কাছেও তো প্রচুর ভিজুয়াল আছে। বাড়িতে বয়স্ক বাবা মা শুভেন্দু অধিকারীর, ডিজে বাজানো হতো বাড়ির আশপাশে বিকট স্বরে, পুলিশকে অভিযোগ করলেও পুলিশ কোনো ব্যবস্থা নিত না। কম সমস্যায় ফেলা হয়েছে পরিবারটাকে,
কম সমস্যায় ফেলা হয়েছে। এবার তো ওনারা তো জানেন কি সমস্যায় ফেলেছিলেন, তো ফলে নিজেরা তো এইসব করেছিলেন না, তো সেই জন্য নিজেরাই নিজেদের ভুলটা বলতে কি নিজেরাই জানেন যে আমরা এরকম করেছি, ফলে তাতে নিজেরাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছেন। শুভেন্দু অধিকারী কারো বাড়িতে কাউকে হামলা করতে পাঠাননি ওই রকম অত্যাচার হওয়ার পরেও, কিন্তু নিজেরাই বুঝছেন যা করেছি এ তো মনে হচ্ছে পাল্টা এক্ষুনি শুরু হয়ে যাবে। নিজেরাই অপকর্ম করে রেখেছেন ওনারাই জানেন কতটা কি অপকর্ম করেছেন, আতঙ্কটা সেই জন্য এসছে। তো সেই জন্য সব নিজেরাই ছেড়ে দিচ্ছেন। যাই হোক, ছেড়ে দিয়ে কেটে পড়লেও বাড়ি থেকে বের হয়তো হচ্ছেন না এখন, কিন্তু হিসেব যেন ছাড় না যায়, হিসেব নিতে হবে। সেটা শুভেন্দু অধিকারী, যিনি নিজে এই পুরসভার অনেকটাই দায়িত্বে ছিলেন অনেক দিন, আশা করি সেই হিসেব আমরাও দেখতে পাবো। আমরাও হিসেব চাই, যা করে গেছেন তার হিসেবটা কীভাবে পোষানো হচ্ছে দেখতে চাই। আর যেটা বলছিলাম দর্শক, শুধু ওটা না, রাজ্যের অন্যত্রও দেখবেন এই শুরু হলো। এবার দেখবেন কত পুরসভা, কত পঞ্চায়েতে সব ওই ইস্তফা চলবে আর অ্যাডমিনিস্ট্রেটর বসাতে হবে, প্রশাসক বসাতে হবে। কিছু করার নেই, বসাতে হবে। তারপর ভোট হলে যদি ভোট এগিয়ে আনতে হয় আনতে হবে, করতে হবে। চোরা থাকবেনি বা কেন? চোরা থাকবেনি বা কেন? কী ভাবছেন? মিলেমিশে থাকবো, আমি পদে বসে থাকবো, ওদেরকেও কিছু কাটমানি দেবো, তাহলে আমার পদ চলে যাবে, ওইসব আর চলবে না। সেসব পুষিয়ে দেওয়ার, কাটমানি দেওয়া নেওয়ার কেস কিন্তু আর চলবে না। আমি এটাও বলে রাখি, যদি বিজেপির কেউ কোথাও এই রকম অঙ্কে হাঁটেন, খবর কিন্তু চাপা থাকবে না। আমি যদি কখনো খবর পাই বিজেপির কোনো লোক ওই তৃণমূলের লোকজনদের কাছ থেকে কাটমানি নিয়ে পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন সুযোগ বুঝে, সেই খবর যদি আরামবাগ টিভির কাছে আসে, আমি কিন্তু সবার আগে সেটাকে পাবলিশ করব। আমরা কিন্তু এইসব দেখার জন্য আসিনি। এই যে পরিবর্তনটা এসেছে সেটা বাংলার ভালোর জন্যে। চোরেদের রাজত্ব আমরা দেখতে চাই না, চোরেদের সঙ্গে থেকে সঙ্গদোষ অন্যদের মধ্যে আসুক সেটাও চাই না। স্বচ্ছ সরকার চলবে, উন্নয়নের কাজ করবে, এই তোলাবাজি, কাটমানি, ওইসব সিন্ডিকেট রাজ এইসব চলবে না। ওরা চাইবে এইসব করে পুষিয়ে দিয়ে যদি এদিক থেকেও কিছু ইনকাম করা যায় বা ক্ষমতায় টিকে থাকা যায় বা পিঠটাকেও একটু বাঁচিয়ে নেওয়া যায়, এইসব কিন্তু করতে দেওয়া যাবে না। তো আমি দেখছিলাম এদিকে যখন গণ ইস্তফার এসব খবর আসছে, দিদিমণি নাকি আবার সব বৈঠক করছেন যে সব চলে যাচ্ছে, কী ব্যাপার মুখে বলছেন যারা যাবেন যান, বাকিদেরকে নিয়ে গঠন করব। কিন্তু উনিও তো বুঝছেন যে দুর্বল এইরকম খুবই হয়ে যায় তাহলে কি করে দাঁড়াবো। তো উনি নাকি সব মিটিং করছেন, কমিটি গঠন করার চেষ্টা করছেন। আবার নাকি বলছেন কি একটা কমিটি গঠন করে দিয়েছেন আইনজীবী, মলয় ঘটক, চন্দ্রিমা, মদন মিত্র, এইসব কাদেরকে দিয়ে নাকি সব কি কমিটি গঠন করছেন, তার নাকি সব আইনি সাহায্য দেবেন। যারা সব ভয় পাচ্ছেন বা অত্যাচারের শিকার হচ্ছেন, পুরনো মামলা ইত্যাদিতে আইনি সাহায্য দেবেন। ওইসব আপনি কমিটি গঠন করুন, কমিটির নিচে দেখবেন আর কেউ নেই। আবার এটাও দেখছিলাম উনি বলেছিলেন যে ভোটের যা রেজাল্ট হয়েছে এটা ঠিকঠাক রেজাল্ট না, আমরা আইনি মামলা করব। তো আইনি মামলা উনি করবেন বলছেন, নেত্রী কালীঘাটে বসে বলছেন আইনি মামলা করব। কিন্তু এটা খবর, উনি আইনি মামলা করার কথা বললেও যারা হেরে গেছেন টিএমসির টিকিটে তারাই ওনাকে বলছেন দরকার নেই মামলা করার। কেন মামলা করতে যাবেন? তারা তো বুঝছেন যে আমি হেরে গেছি, মানুষের সমর্থন নেই আমাদের প্রতি, ওনাকে তাই আর ঝামেলায় জড়াতে চাইছেন না। কারণ এই মামলা লড়ে কিছু হবে না, হার নিশ্চিত। আর ওদিকে ওই ভয়টাও আছে না যে যা করেছি আবার যদি আমি মামলা লড়তে যাই তো আরও টার্গেট হয়ে যাব, দরকার নেই বাবা, যা হয়েছে, হেরে গেছি, আর আমি নতুন করে টার্গেট হব না যদি আবার ওদিক থেকে পুরো হিসেবটা দিতে হয়। এই ভয়টাও তো আছে। তো ফলে যারা হেরে গেছেন, আমি যেটা খবর পাচ্ছি তৃণমূল কংগ্রেসের সূত্রে আসছে, তারা ওনাকে বলছেন না আমরা আর মামলা করতে যাব না, ও দিদিমণি যা পারছেন করবে যান। তারাই নাকি পিছিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে অনেক মন্ত্রীও আছে যারা হেরেছেন, তারা নাকি পিছিয়ে যাচ্ছেন যে না ওই মামলা করতে হবে না। বুঝতে পারছেন কি চাপ? এক হচ্ছে চাপ, ভয়, আর দুই হচ্ছে কি করবো মামলা করে, সত্যিতে হেরেছি, এটা স্বীকার করে নেওয়া। ফলে দিদির কথা কিন্তু আর কেউ শুনতে চাইছেন না। দিদি ভাবছেন আমার সেই সাম্রাজ্য মনে হচ্ছে এখনও আছে। সাম্রাজ্য বলতে সরকার চলে গেছে, সেই সংগঠন, লোকজন, বিরাট নেত্রী বলবেন আমার কথা, আমার ভাইপোর কথা সবাই শুনবেন। একটু বাড়ির বাইরে বেরোন না, ওই তো ফেসবুকে বক্তব্য রাখছেন, একটু বাড়ির বাইরে একটা মুভমেন্টে নামুন, তারপর দেখব কতজন আপনার সঙ্গে আছেন। লাস্ট যে সভা করেছেন তখন ক্ষমতায় থাকাকালীন সভা করেছেন, প্রচার করেছেন, স্কুলের ছেলেমেয়েদেরকে টেনে আনতেন,
বিরিয়ানি খাওয়ানোর নাম করে। এবার একটু মানে সেই বিরোধী নেত্রী ছিলেন তো, এখনকার বিরোধী নেত্রী কেমন লাগে একটু বাইরে বের হন না। আর আপনার ভাইপোকে একটু বের করুন না, কেন বেরোচ্ছেন না তিনি? কি আর বেরোবেন, তিনি তো আবার ঘর নিয়ে বাইরে কি বেরোবেন, ঘর নিয়ে সমস্যায় পড়ে গেছেন। মাঝে মধ্যে পুলিশ হানা দিচ্ছে, কত কি করছে। আজকে নাকি পুলিশের লোকজন বাড়িতে ঢুকে পড়েছিলেন, একটা টিভি এনেছেন। টিভিটা কিসের টিভি, ওখানে অনেক সিকিউরিটির ব্যবস্থা ছিল তো পুলিশের তরফ থেকে, মানে স্ক্যানার থেকে শুরু করে অনেক কিছু ছিল পুলিশের। স্ক্যানার তো নিয়ে চলে এসছে আগে, এখন টিভিটার থেকে গেছিলেন কিনা কে জানে, নিয়ে চলে এসছে, সেই জন্য নিয়ে চলে এসছে কিনা হিসেব তো মেলাতে হবে না, এখন তো সব দিকের হিসেব লাগছে না। একা মানে মহারাজ থাকতেন একেবারে আর কি, বিরাট সিকিউরিটি, যা খুশি করা। ছেলের জন্মদিন পালন হবে একটি হোটেলে, সেখানে 2000 পুলিশ, যা ইচ্ছা তাই করেছেন। কিন্তু সেই সব তো আর চলবে না, ফলে উনি বাড়ি নিয়ে ব্যস্ত আছেন, ফলে বাইরে আর কী করে বেরোবেন। কিন্তু বাইরে বেরোতে হবে তো, আমরা দেখতে চাই উনি বাইরে যখন বেরোবেন ওনার সঙ্গে কতজন আছেন। এখন শুনছি নাকি যেহেতু সিকিউরিটি নেই, এখন নাকি বাউন্সার নিয়ে ঘুরছেন, বাউন্সার, ওই যে হোটেলে সব থাকে না বাউন্সার, বাড়িটাতে সব বাউন্সার থাকে, বাউন্সার নিয়ে ঘুরছেন। একজন নেতাকে বাউন্সার নিয়ে ঘুরতে হচ্ছে, কোনো বাউন্সার কাজ করবে না, মানুষ যদি একবার ধেয়ে আসেন। আর ওটা শুনতেই হবে বাইরে বেরোলেই, চোর চোর চোর, এটা চারিদিকে চলছে। আর ভাইপোকেও শুনতে হবে, পিসিকে শুনতে তো হয়েইছে। ফলে দর্শক, ওনারা যেটা ভাবছেন যে সেইভাবেই মনে হয় চলবে রাজত্ব, আর বা ফিরে আসবে ভাবছেন, ফিরে আসার কোনো চান্স নেই। আমি যেটা দেখতে পাচ্ছি দর্শক, তাসের ঘরের মতো তৃণমূল কংগ্রেস ভেঙে পড়ছে, তাসের ঘরের মতো। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।